আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গুচ্ছের সাবজেক্ট চয়েস দেওয়ার পর যাদের পজিশন একটু পিছনের দিকে আসে তাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে, এই গণবিজ্ঞপ্তি জিনিসটা অনেকের কাছে ক্লিয়ার না। তো এই নিয়ে আমাকে প্রিভিয়াস ভিডিওগুলো নিচে অনেক কোশ্চেন আসছে, ইনবক্সে অনেক কোশ্চেন আসছে। তো ভাবলাম সবার উদ্দেশ্যে একটা ভিডিও করে দেওয়া উচিত, যার মাধ্যমে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো গণবিজ্ঞপ্তি জিনিসটা আসলে কাদের জন্য, বিশেষ করে যারা গুচ্ছে ওয়েটিং এ আছে, অর্থাৎ গুচ্ছে সিট আছে হচ্ছে তোমার ৮,৩১৭টা। যে ৮,৩১৭ পর থেকে যাদের পজিশন, অর্থাৎ ৮,০০০ থেকে ১৫ বলতে পারো বা ২০ বলতে পারো, এদের মধ্যে যারা আছে তাদেরই এই ভিডিওটা বেশি দরকার হবে। তাছাড়া যাদের একদম মানে পজিশনে আসো, ভালো পজিশনে আসো, তোমাদের এই ভিডিও না দেখলেও চলবে। তো প্রথমের কথা যেটা বলি যে গণবিজ্ঞপ্তিতে, এই ভিডিওতে আমরা কি বলবো, গণবিজ্ঞপ্তি কি, রিপোর্টিং কি, মেরিট লিস্ট কিভাবে দেয়, আর কারা চান্স পায় গণবিজ্ঞপ্তিতে। তো ইতিমধ্যে আমরা তোমাদের জন্য মানে আগের ভিডিওগুলোতে কি নিয়ে আলোচনা করছি, কিভাবে সাবজেক্ট চয়েস দিবা তোমার পজিশন অনুযায়ী, কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবা, সবকিছুর বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে। তো যারা আগের ভিডিওগুলো দেখো নাই, যে তোমার পজিশন পিছনে আসলে কিভাবে সাবজেক্ট চয়েস দিবা, কোন ইউনিভার্সিটিতে আবেদন করবা, সবকিছু কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলোতে বলা আছে। তো আজকের ভিডিওতে সাবজেক্ট চয়েস বা কিভাবে তুমি কি ইউনিভার্সিটি সিলেক্ট করবা ওই বিষয়ে কথা বলবো না। কথা বলবো হচ্ছে গণবিজ্ঞপ্তিতে কারা চান্স পায়, অর্থাৎ শেষে একদম শেষের পজিশন থেকে ইউনিভার্সিটিগুলো যখন গণবিজ্ঞপ্তি দেয় তখন কিভাবে চান্স পায়। তো চলো ভিডিওতে টপিক অনুযায়ী কথা বলি। তো গণবিজ্ঞপ্তি কি, এক কথায় যদি বলি, দেখো তুমি গণহারে বিজ্ঞপ্তি দেয়, অর্থাৎ অনেক শিক্ষার্থীদেরকে একসাথে ডাকা। তো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি একটা ইউনিভার্সিটির এক্সাম্পল দিব, সব ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি দিবে। তো সব ইউনিভার্সিটির জন্যই সেম ক্রাইটেরিয়া তোমরা ফলো করবে। তো একটা ইউনিভার্সিটির নাম আমি ধরো লিখলাম, এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ জামালপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা ধরলাম। এটাতে টোটাল সিট সংখ্যা আছে 250টা। 250টা সিট আছে। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংরেজি, এই সাবজেক্টগুলো আছে। তো সবগুলোতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সবগুলোতে আমি ধরলাম 50টা করে সিট আছে। সবগুলোতে 50টা করে সিট আছে, সবগুলোতে 50টা করে সিট। এটা হচ্ছে তোমার একটা ইউনিভার্সিটির সিট সংখ্যা। তো 5টা সাবজেক্টের সিট সংখ্যা আমি তোমাদের এখানে দেখালাম। তো এখন কথা হচ্ছে যে গুচ্ছে মেরিট কয়টা দেয়। তুমি যখন সাবজেক্ট চয়েস দিবা তখন তোমাদের একটা প্রথম মেরিট দিবে, অর্থাৎ প্রথম মেরিটে কারা চান্স পাইছে এরকম একটা লিস্ট প্রকাশ করে। তো গুচ্ছ টোটাল 5টা মেরিট দিবে, 1 2 3 4। এই 5টা হচ্ছে তোমার সাধারণ মেরিট, সরি 4টা হচ্ছে সাধারণ মেরিট। এই 4টাকে বলা হয় হচ্ছে সাধারণ, অর্থাৎ সাধারণ। আর পঞ্চম যেটা, এটাকে বলা হয় গণবিজ্ঞপ্তি, সাধারণ। আর 5 নাম্বার যেটা, এটাই হচ্ছে তোমার গণবিজ্ঞপ্তি। তো গণবিজ্ঞপ্তিতে কিভাবে চয়েস করে, ধরো প্রথম মেরিটে আমি এখানে যদি লিখি 1 2 3 4, এরকম 4টা মেরিট লিখলাম। 4টা মেরিটের পর এখানে তোমার প্রথম মেরিটে ফিজিক্সে ভর্তি হয়েছে 30 জন, পরের মেরিটে ফিজিক্সে ভর্তি হয়েছে 10 জন, তৃতীয় মেরিটে ভর্তি হয়েছে 3 জন, চতুর্থ মেরিটে ভর্তি হয়েছে 2 জন। অর্থাৎ মেরিট অনুযায়ী যাদেরকে ডাকছে তাদের মধ্যে থেকে 30 10 3 2, অর্থাৎ 4টা মেরিট দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে ফিজিক্সের 5টা সিট, অর্থাৎ 5টা সিট খালি পড়ে আছে, অর্থাৎ এই 5টা সিটে এখনো কি হয় নাই, ভর্তি কেউ হয় নাই। 4টা মেরিট দেওয়ার পরও এই ফিজিক্স সিটে এখনো কেউ কি হয় নাই, ভর্তি হয় নাই। তো তখন বিশ্ববিদ্যালয় কি করবে, গণবিজ্ঞপ্তি দিবে। তো আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টে এভারেজ 5টা করে সিট হলে 25টা সিট খালি আছে, অর্থাৎ গুচ্ছের 4টা মিনিট শেষ। আমি যদি এখানে লিখি গুচ্ছের 4টা মিনিট প্রকাশ করার পর এই জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 25টা সিট খালি আছে, এখানে আমি লিখলাম। দেখো গুচ্ছের 4টা মিনিট শেষ হওয়ার পরে 25টা সিট কি আছে তোমার, খালি পড়ে আছে। এখন এই 25টা সিট যে খালি আছে, এই 25টা সিটের জন্য গুচ্ছ কি করবে, গণবিজ্ঞপ্তি দিবে। এখন এই গণবিজ্ঞপ্তিটা কিভাবে দেয় এই ব্যাপারে কথা বলবো। যেই 25টা সিট খালি আছে, এই যে 25টা সিট, এই 25টা সিটের বিপরীতে গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো গণবিজ্ঞপ্তিতে নিয়ম হচ্ছে, গণবিজ্ঞপ্তি যখন দিবে, ধরো তোমার এখানে একটা সিট খালি আছে, তার জন্য বিশ্ববিদ্যালয় 10 জন শিক্ষার্থীকে রাখবে, 10 জন শিক্ষার্থীকে রাখবে। 2টার জন্য 20 জন, 3টার জন্য 40 জন, সরি 30 জন। তো এরকম 25টা সিট ফাঁকার জন্য 250 জন কে ডাকবে। তো এই 250 কাদেরকে ডাকবে, ধরো ফিজিক্সে, অর্থাৎ মানে যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো কিন্তু একটু দুর্বল ইউনিভার্সিটি, অর্থাৎ সি বা ডি ক্যাটাগরির ইউনিভার্সিটি। যারা আগের ভিডিও দেখছো তারা বুঝতে পারবে যে সি বা ডি ক্যাটাগরির ইউনিভার্সিটি কোনগুলা।
তো সি বা ডি ক্যাটাগরির ইউনিভার্সিটি যেহেতু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো ওনারা যখন গণবিজ্ঞপ্তি দিবে, তো ওনারা তোমার অর্থাৎ ওনাদের কাছে তো লিস্ট আছে। কিরকম লিস্ট আছে? যে বলছিলাম না ফিজিক্সে 5টা সিট খালি আছে, ফিজিক্সে 5টা সিট খালি আছে। এই 5টা সিটের মধ্যে এই ফিজিক্সের 5টা সিট যে খালি আছে, এই 5টা সিটের আগে অর্থাৎ যে 45 নাম্বার যে স্টুডেন্টটা ভর্তি হয়েছে, ওর পজিশন ধরা হচ্ছে ছিল 10,000। যে 45 নাম্বার স্টুডেন্টটা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে ভর্তি হয়েছে, তার পজিশন ছিল কত? 10,000। তাহলে ওনারা কি করবে? 10,000-এর পর থেকে নিয়ে 10,000-এর পর থেকে নিয়ে এই ফিজিক্স চয়েস দিছে, মানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে। দেখো একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সবাই আবেদন করবে না। 10,000-এর পর থেকে 10,000-এর পর থেকে নিয়ে আমি বললাম, দেখো 10,000-এর পর থেকে নিয়ে 20,000-এর মধ্যে, এই 10,000-এর পর থেকে নিয়ে 20,000-এর পজিশন যাদের আছে, তাদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে 450 শিক্ষার্থী। 450 শিক্ষার্থী মানে 10,000 থেকে 20,000-এর মধ্যে আবেদন করছে শুধু জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ জেএসটিইউ যেটা আছে এটাতে আবেদন করছে 450 শিক্ষার্থী। সবাই কিন্তু আবেদন করবে না, সবাই জামালপুরে আবেদন করবে না, কেউ অন্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে। তো মাত্র 450 শিক্ষার্থী তোমার কি করছে? 10,000 থেকে 20,000-এর মধ্যে আবেদন করছে। এই 450 শিক্ষার্থীর মধ্যে 10,000-এর পরে যাদের পজিশন, 10,000-এর পরে যাদের 250 জনকে ডাকবে, 10,000 থেকে 250 জনকে ডাকবে। এই 250 জন কারা? যারা 10,000 থেকে পরের পজিশন, ধরে নিলাম 10,000 থেকে 15,000, এই 10,000 থেকে 15,000-এর মধ্যেই 250 শিক্ষার্থী হয়ে গেছে। তাহলে ওনারা বিজ্ঞপ্তিতে উল্লেখ করবে যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওনারা এইভাবে প্রকাশ করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বাংলা, ইংরেজি এই 5টা সাবজেক্টে টোটাল সিট খালি আছে 25টা। যাদের পজিশন 10,000 থেকে 15,000-এর মধ্যে, তোমরা সশরীরে উপস্থিত হয়ে কাগজপত্র জমা দিবে। এটা হচ্ছে অর্থাৎ ভাইবা নেওয়ার মতন, ভাইবা নেয় না তো তুমি সশরীরে কাগজপত্র নিয়ে, কাগজপত্র উল্লেখ করে দিবে, 2 কপি ছবি, তোমার মার্কশিট, তোমার জন্ম নিবন্ধন সনদ, এগুলা নিয়ে সশরীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে কাগজপত্র জমা দিবে। তো এই যে কাগজপত্র জমা দেওয়ার জন্য তুমি সশরীরে উপস্থিত হইবা, এই সশরীরে উপস্থিত হওয়াকে বলা হয় রিপোর্টিং। বুঝছো? কাগজপত্র সশরীরে জমা দিতে যাওয়াকে বলা হয় রিপোর্টিং। তারপরে আসি হচ্ছে ওই রিপোর্টিং শেষ হবে, রিপোর্টিং এর পরে কিভাবে মেরিট লিস্ট প্রকাশ করবে। ধরে নিলাম আমরা যে রিপোর্টিং এ 250 শিক্ষার্থীর মধ্যে হইতে 250 শিক্ষার্থী ছিল যাদেরকে ডাকছে, যাদের পজিশন ছিল 10,000 থেকে 15,000-এর মধ্যে। 10,000 থেকে 15,000-এর মধ্যে 250 শিক্ষার্থীকে ওনারা ডাকছে। ডাকার পরে এই 250 শিক্ষার্থী থেকে ফর এক্সাম্পল সবাই উপস্থিত হবে না, 250 শিক্ষার্থী থেকে সবাই উপস্থিত হবে না, উপস্থিত হলে 50 জন। কারণ একজনের বাসা অনেক দূরে হইতে পারে, সে জামালপুর যাবে না। আর সব বিশ্ববিদ্যালয় তো দিবে গণবিজ্ঞপ্তি, তো একজন শিক্ষার্থীর অনেক বিশ্ববিদ্যালয় থেকে ডাক আসবে। যেরকম 10,000 থেকে 15,000-এর মধ্যে আরেক বিশ্ববিদ্যালয় দিল, যেরকম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবে যে 10,000 থেকে 15,000-এর মধ্যে যারা আছো তোমরা এসে দেখা করো বা রিপোর্টিং এর জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসো। তো তারাও চলে আসবে, তো তারা সুনামগঞ্জে চলে যাবে। এরকম করে ধর 250 শিক্ষার্থী থেকে 50 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তারা গিয়ে রিপোর্টিং এর জন্য কি করছে? কাগজ জমা দিচ্ছে। এই 50 জন শিক্ষার্থী কাগজ জমা দেওয়ার পর মেরিট লিস্ট প্রকাশ করবে। মেরিট লিস্টটা কিভাবে দিবে? তাদের সিট বাকি ছিল 25টা, শিক্ষার্থী উপস্থিত হয়েছে 50 জন, মানে ডাবল। এখন এই 50 জন যে উপস্থিত হয়েছে কেবল তারাই ভর্তির জন্য বিবেচনায় আসবে, আর বাকি যারা ছিল তারা আর ভর্তি হতে পারবে না। যারা উপস্থিত হয় না তারা আর ভর্তি হতে পারবে না। অর্থাৎ এই 25টা সিটের জন্য কেবল কি এখন মাত্র ক্যান্ডিডেট কতজন হয়ে গেল? 50 জন। এই 50 জন থেকে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে কাদের পজিশন সবচেয়ে আগে, অর্থাৎ এই 50 জন যারা উপস্থিত হয়ে রিপোর্টিং এর জন্য কাগজ জমা দিছে তাদের থেকে যাদের পজিশন আগে, অর্থাৎ যাদের পজিশন আগে তাদের দিয়ে একটা মেরিট লিস্ট প্রকাশ করবে। এই মেরিট লিস্টটাকে বলা হয়েছে তোমার গণবিজ্ঞপ্তির মেরিট লিস্ট। তারা প্রকাশ করবে যে 10,000-এর নাম সহ প্রকাশ করবে। তুমি তো কাগজপত্র দিয়ে আসছো, তখন মেরিট লিস্ট ওয়েবসাইটে দেখাবে। তখন তুমি যে কাগজপত্র জমা দিছো ওইখান থেকে তোমার সিরিয়াল যদি আগে থাকে, ধরো একজন শিক্ষার্থী 50, একজনের পজিশন 12,000, 13,000, 14,000 যেরকমই হোক, তুমি যদি এই 50 জন যারা আসছে, ধর এই 50 জনের মধ্যে 14,000-এর মধ্যে যারা ছিল তাদেরকে দিয়ে 25 জন হয়ে গেছে। 14,000-এর পর থেকে নিয়ে যারা ছিল তাদের আরো আছে 25 জন। তো এই 14,000-এর মধ্যে যে 25 জন আছে তারা কি করবে? চান্স পাবে। তো বিষয়টা হচ্ছে এরকম। তখন মেরিট লিস্ট প্রকাশ করবে। মেরিট লিস্ট প্রকাশ করার পর তুমি বিশ্ববিদ্যালয়ে গিয়ে তোমার ভর্তি প্রক্রিয়া শেষ করবে। তো কারা চান্স পায় এই বিষয়ে যদি কথা বলি, যাদের
অনেকগুলো বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লাই করছে, অ্যাপ্লাই করার পর এটা সম্পূর্ণ নির্ভর করে ওই বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট সংখ্যা ফাঁকা থাকবে। এখন গণবিজ্ঞপ্তিতে কয়জনকে ডাকবে, কোন বিশ্ববিদ্যালয়ে ডাকবে, কোন বিশ্ববিদ্যালয়ে ডাকবে না, এটা সম্পূর্ণ নির্ভর করে স্টুডেন্টরা ভর্তি হবার পর। অর্থাৎ গণবিজ্ঞপ্তিতে চান্স পাওয়া একটা অনিশ্চয়তা। তো এই গণবিজ্ঞপ্তির জন্য যারা অপেক্ষা করতেছো, মনে করতেছো গণবিজ্ঞপ্তিতে 20,000, 22,000, 25,000, 30,000 পর্যন্ত স্টুডেন্টদের ডাকে, ব্যাপারটা এরকম না। যদি কোনো বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা ফাঁকা থাকে তাহলেই তারা কেবল কি করে, গণবিজ্ঞপ্তিতে স্টুডেন্টদের সার্কুলার দেয়। তো আশা করছি বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করতে পারছি। তারপরও আমি আবার বিষয়টা একটু রিভিউ করে দিই। গণবিজ্ঞপ্তি হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে একটা নির্দিষ্ট বিষয়ে বা কয়েকটা নির্দিষ্ট বিষয়ে যদি সকল মেরিটের পরে, অর্থাৎ গুচ্ছে 5টা মেরিট দেওয়ার কথা হয়, 5টার মধ্যে 4টা থাকে সাধারণ, আর 1টা থাকে গণবিজ্ঞপ্তি। তো এই 4টা মেরিটের পর যদি নির্দিষ্ট কিছু আসন কি থাকে, ফাঁকা থাকে, ওই আসনগুলোর উপরে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তো গণবিজ্ঞপ্তি প্রকাশ করার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওনাদের ওয়েবসাইটে কি করে, তোমার একটা সার্কুলার দেয়। ওই সার্কুলারে বলা থাকে যে এত হাজার পজিশন থেকে এত হাজারের মধ্যে যারা আসো তোমরা কি করো, বিশ্ববিদ্যালয়ে এসে কাগজপত্র জমা দাও, যেটাকে বলা হয় রিপোর্টিং। রিপোর্টিং এর পরে যে সকল শিক্ষার্থী কাগজপত্র জমা দিবে তারাই কেবল ভর্তির জন্য বিবেচিত হবে। ওই কাগজপত্র জমা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে যাদের পজিশন আগে এবং তারা কি করবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অগ্রাধিকার পাবে। তো এই ছিল গণবিজ্ঞপ্তির ভিডিও। তো কারা চান্স পায় এটাও তোমরা আশা করছি বুঝতে পারছো। এটা সম্পূর্ণ নির্ভর করবে যে কতগুলো সিট খালি আছে এবং কতজন ওই বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করছে। তো এই ছিল গণবিজ্ঞপ্তি রিলেটেড ভিডিও। এখন কথা বলবো হচ্ছে এই গণবিজ্ঞপ্তির মেরিটটা আসলে প্রকাশ করতে কতদিন সময় লাগতে পারে। তো এই গণবিজ্ঞপ্তির মেরিট প্রকাশ করতে প্রায় 3 মাসের মতন সময় চলে যাবে। অর্থাৎ 3 মাস পরে তোমার কি হবে, এই গণবিজ্ঞপ্তিটা প্রকাশ হতে পারে। তো এই আগামী 3 মাস তুমি কি ঘরে বসে থাকবে বা অনিশ্চয়তা নিয়ে, যে গণবিজ্ঞপ্তিতে তোমার চান্স হবে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তো এই অনিশ্চয়তা নিয়ে বসে থাকা উচিত হবে না। তোমার উচিত হবে সামনের যে এক্সামগুলো আছে, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটির এক্সাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম, এগুলোতে অ্যাটেন্ড করা। তো যাদের মানে সবচেয়ে ভালো হবে তুমি যদি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দাও। তো এর জন্য সে সবচেয়ে ভালো তোমার জন্য। তো ডিসিইউ ইতিমধ্যে পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি হয়ে যাচ্ছে। তো গুচ্ছের যে কোনো একটা সি বা ডি ক্যাটাগরির ইউনিভার্সিটি থেকে দূরে, অর্থাৎ ঢাকার বাইরের যে কোনো একটা সি বা ডি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটার মানে পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে সংসদে বিল পাস হয়েছে, আগামী 1 বছরের মধ্যেই সেটা তোমার পূর্ণাঙ্গ ইউজিসি অধিভুক্ত হয়ে যাবে। তো ওই একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবার কি থাকবে, তোমার সুযোগ থাকবে। তো এই ছিল, তোমরা যদি চাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য, তো তুমি ওইটাতে এখনো সার্কুলার প্রকাশ হয় না, আরো 2 মাস সময় পাবে। তুমি তোমার প্রস্তুতিটাকে আরো গুছিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে পরীক্ষা দিয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত সাজেশন। তারপরে আসি যে কোন বিশ্ববিদ্যালয়ে গত বছর গণবিজ্ঞপ্তিতে কত পজিশন পর্যন্ত গিয়েছে, এখন গণবিজ্ঞপ্তিতে আর কোন সাবজেক্টে কত গণবিজ্ঞপ্তিতে পজিশন পেয়েছে, সবকিছুর আর বিস্তারিত অ্যানালাইসিস বিশ্ববিদ্যালয় ভিত্তিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তো এই টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা লিংকে ক্লিক করে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবা। হওয়ার পরে ওইখানে পিডিএফ দেওয়া আছে, ড্রাইভ লিংক দেওয়া আছে। ওই ড্রাইভে প্রবেশ করে তুমি দেখতে পারবে যে গত বছর কত পজিশনে কোন বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এসেছিল। তো আশা করছি তোমাদেরকে গণবিজ্ঞপ্তি এবং পরবর্তীতে কি করণীয় সবকিছু বোঝাইতে পারছি। তো ভিডিওটা যদি ভালো মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা তোমাদেরকে ফ্রি সাজেশন, ফ্রি এক্সাম এবং ফ্রি গাইডলাইন দিব। সবকিছু এই চ্যানেলে ভিডিও আকারে দেওয়া হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এক্সামের ব্যবস্থা আছে। তো কারো যদি প্রয়োজন হয় তো অবশ্যই যুক্ত হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।